স্বাগতম চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং ফারাবি হাফিজ। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বলেছেন এমন আইন সংবিধান পরিপন্থী। সরকার যদি চায় এইসব চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। একই সাথে বন্ধ যত বিদ্যুৎ কেন্দ্র আছে দেশের স্বার্থে সব সচলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য করা কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। সিপিডির গবেষণায় গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয়ছয় হয়েছে 1,05,000 কোটি টাকা। অথচ এসব প্রকল্প নিয়ে তোলা যাবে না প্রশ্ন, এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। বৃহস্পতিবার হাইকোর্ট রায়ে বলেন দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না, এটি সংবিধানের পরিপন্থী। আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। হাইকোর্ট আরও বলেন লুটপাটকে আইনি ভিত্তি দিতেই এই আইনটি করে আওয়ামী লীগ। সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টালগুলোর চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর গড়ে প্রায় 30,000 কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই পাচার হতো বলে এক গবেষণায় উঠে আসে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই আলোচিত কুইক রেন্টালের বিশেষ আইনের 2টি ধারা বাতিল হওয়ায় কিছুটা হলেও কমবে এই খাতের অপচয়। তবে যদি পুরোপুরি বিলুপ্ত না হয় এর সুফল পাবেন না আসলে ভোক্তারা। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম মনে করেন শুধু বাতিল নয়, শাস্তির আওতায় আনতে হবে অনৈতিক সুবিধা নেয়া লুটপাটকারীদের। গেল 1.5 দশকে সাফল্যের বড় বিজ্ঞাপন হিসেবে বিদ্যুৎ জ্বালানি খাতকে সামনে রেখেছে আওয়ামী সরকার, কিন্তু সেই গল্পের আড়ালে ছিল মোটা অঙ্কের লুটপাট, স্বজনপ্রীতি আর সীমাহীন অপচয়। শুধু তাই নয়, জরুরি সরবরাহের নামে বিশেষ আইন করে বৈধতা দেওয়া হয়েছে সীমাহীন দুর্নীতিকে। বিদ্যুৎ বিভাগের হিসাবে বর্তমানে চালু থাকা 143 বিদ্যুৎ কেন্দ্রের 79টি বেসরকারি খাতের, যার বেশিরভাগই অনুমোদন পায় 2010 থেকে 23-এর মধ্যে। তবে মেয়াদ ও প্রয়োজনীয়তা শেষ হওয়ার পরও বহু কেন্দ্র অলস বসিয়ে ভাড়া পরিশোধ করা হয় দিনের পর দিন। সে সময়ে জ্বালানি প্রতিমন্ত্রীও জানান 14 বছরে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় 1,05,000 কোটি টাকা। এবার সেই আইনের 2টি ধারা বাতিল করায় খানিকটা স্বস্তিতে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। ভোক্তারা বা মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, জ্বালানি অধিকার বঞ্চিত হয়েছে। জ্বালানি অধিকার বলবৎ করার জন্য যেসব জ্বালানি সুবিচার প্রাপ্তির যেসব আইন ছিল, সব আইনগুলো রহিত হয়ে যায়। এখন সেই আইনগুলো বলবৎ করার সুযোগ তৈরি হলো। বিদ্যুৎ বিভাগের হিসেবে 14 বছরে অনুমোদন পাওয়া রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের সংখ্যা 31টি, যার মধ্যে 14টি ছিল বিশেষ আইনের আওতায়, বাকি 17টি সমঝোতা ও রাজনৈতিক বিবেচনায়। অবশ্য ডিজেল ফার্নেস ও গ্যাস ভিত্তিক ওই কেন্দ্রগুলোর চুক্তি নবায়ন করা হয়নি নতুন করে। তবে নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে সরকারি কেন্দ্র। তা থেকে বেরিয়ে আসার কথাও বলা হয়েছে আদালতের রায়ে। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন প্রত্যাশিত এই সিদ্ধান্তের ফল ভোক্তা পর্যায়ে পড়তে সময় লাগবে আরও কিছুটা। এই আইনের আওতায় কৃত প্রতিটা কার্যক্রম এখন চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হয়েছে। তার অর্থ এই নয় যে সেই কার্যক্রমগুলো বাতিল হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা মনে করি যে পুরো আইনটাই বাতিল হওয়া দরকার, এবং তখন এই আইনের আওতায় কৃত সকল কার্যক্রম বৈধতা হারাবে। পিডিবির হিসাবে দেশে মোট বিদ্যুতের বর্তমান উৎপাদন ক্ষমতা 28,500 মেগাওয়াট। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে বৈঠকে ব্যাপক রকমের হট্টগোল হয়েছে আজকে।
আজকে দুপুরে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত শুরু হয় বিকেলে গিয়ে। আর এই বৈঠক যখন শেষ হয়, আহতদের আমৃত্যু চিকিৎসা দেওয়া হবে এবং পুনর্বাসনের আশ্বাস দেওয়া হবে, এই বলেছেন উপদেষ্টারা। জুলাই বিপ্লবের ক্ষত শরীর জুড়ে, আর অদৃশ্য মনের ক্ষত। অনিশ্চিত ভবিষ্যতের মাঝে এখন সঙ্গী বঞ্চনা, একটু সহানুভূতির আশায় মিলে অবহেলা। 3 মাস পেরিয়ে এখনো সুচিকিৎসার দাবিতে হতে হচ্ছে ক্ষিপ্ত। 13 নভেম্বর পঙ্গু হাসপাতালের সামনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে আহতদের প্রতিবাদ, যার উদাহরণ। মধ্যরাতে 4 উপদেষ্টার আশ্বাসে হাসপাতালের বিছানায় ফিরে আহতরা। আমি হসপিটালে, আমার ইনকাম নাই, রুজি নাই, কিন্তু এনজিওর লোক তো আমার ঘর ছাড়তেছে না, তাদের থেকে টাকা নিয়ে আমি চিকিৎসা নিতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো জুলাই ফাউন্ডেশনে আমাকে একটা টাকাও দেয় নাই। ভবিষ্যৎ বলতে পারবে না কি হবে আমার ছেলে, আজও ঠিক হবে কি না সেটা বলতে পারবে না। অনুভূতির সবটা প্রকাশের ক্ষণেও থেকে থেকে ক্ষোভ ঝাড়ছিলেন গণমাধ্যমের সাথে। আফসোস না থাকলেও তাদের আছে খারাপ লাগা আর খারাপ থাকার অগণিত কারণ। স্বৈরাচার তো গেছে, এইটা ভেবে মানে আফসোস হয় না, সম্মানই হয়, কিন্তু কষ্ট হয় দেখে মাঝে মধ্যে যখন ব্যথা ওঠে। 16 বছর দেশটার অবস্থা একেবারে খারাপ করে হয়ে গেছে, তো সেজন্য সরকার হয়তো উঠতে একটু দেরি হচ্ছে, বাট আমার বিশ্বাস দেখবে, সরকার আমাদেরকে দেখবে ইনশাল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর আমরা যেন রাষ্ট্রদ্রোহী না হই, আমাদের কি সেরকম একটা ব্যবস্থা করে দিবে। বিকেলে সচিবালয়ে সরকার প্রতিনিধিদের সাথে বৈঠকেও প্রমাণ মিলে আহতদের তিক্ত অভিজ্ঞতার। সিদ্ধান্তহীনতায় শুরুতেই হট্টগোল। সে তো আমাদের প্রতিনিধি না, কেন আমরা তার সাথে থেকে আমরা মিটিং করব? পুরো সময়টা আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। বিকেল 4:30টায় শুরু হয় বৈঠক। পরে আনুষ্ঠানিক বক্তব্যে আমৃত্যুর সব চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার কথা জানায় সরকার। এ সময় ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তারা। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ, সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। প্রশ্নোত্তরে নিজেদের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টারা। আহতদের নিয়ে কাজ করার জন্য কিন্তু একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর সাইদুর রহমান ওনাকে নিয়োগ করা হয়েছে। তো এগুলো কিন্তু চলমান ছিল, কিন্তু আহত যারা, তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে, তাদের এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহ মারা গেছেন। আজকে সকাল 10টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল্লাহর বাবা জব্বার মোল্লা চ্যানেল 24-কে জানিয়েছেন যে ছেলের মরদেহের ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেবেন। আব্দুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারে প্রক্রিয়া ও জবাবদিহিতা নিয়ে দিনভর বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। দুপুরে বৈঠকে বসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সাথে। প্রসিকিউশন টিম হারিয়ে যাওয়া এভিডেন্স সংগ্রহে সহযোগিতা চান মার্কিন প্রতিনিধি দলের। জুলাই আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায়, ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্ব পায় জুলাই আগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতার উপর। পরে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে। We want to talk with you. Hello. What is the purpose of your visit? We're here to talk about justice and accountability. Are you satisfied?
এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম। তবে কোন প্রক্রিয়া ডিজিটাল এভিডেন্স সংগ্রহে সহযোগিতা করবে মার্কিন দল তা পরে জানানো হবে বলে জানান তারা। 18 নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমান সহ গ্রেপ্তার 10 মন্ত্রী, 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। এই দলটির মহাসচিব জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেই সব সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপির ভাবনাতেও মোটামুটি সেগুলোই। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে ক্ষমতায় যদি যায় বিএনপি, এই পরিবারতন্ত্রের রাজনীতি তারা করবে না। সেই সময়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে রাজধানীতে বিএনপির এই সেমিনার। সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনার শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তাই আসুন। বিএনপির প্রস্তাবের সাথে ঐক্যমতের সুর ছিল আলোচকদের মধ্যেও। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো আমরা মনে করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। উপস্থিত বিএনপি ক্ষমতায় গেলে পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। রাষ্ট্র সংস্কারের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আগামীর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত। ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নিজেদের প্রস্তুত মনে করলেই দেয়া হবে নির্বাচন। 29তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আজারবাইজানের বাকুতে। সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য দেন তিনি। সাক্ষাৎকার দেন ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে। কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচন ইস্যুতে। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যতটা সম্ভব ছোট হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখনই নিজেদের প্রস্তুত মনে করব তখনই নির্বাচন দেয়া হবে, যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত।
তিনি আরও জানান, নির্বাচন কখন দেয়া হবে সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের মাত্র 3 মাস পেরিয়েছে। যে কোনো সরকারের মতোই অন্তর্বর্তী সরকারেরও মূল লক্ষ্য শান্তি ফিরিয়ে আনা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। আর কোনো দেশ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণ সভায় তিনি বলেছেন যে এই দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই। এখানে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে সেটা তুলে ধরা হয়। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোতে। সুনামগঞ্জে নতুন কমিটি গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একত্রিত হন। এ সময় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। শিরোনামে আপনারা শুনছিলেন, থানা হাজতে প্রকাশ্যে লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা, সামনে পাহারায় পুলিশ। আসামির থেকে টাকা বুঝে নিচ্ছেন পাওনাদার। এমন ঘটনা গাজীপুরের মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানায়। এই ঘটনা প্রকাশ্যে আসে সিসিটিভির ফুটেজ সামনে আসার পর। পুলিশ বলছে, হাজতে টাকা লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর এরই মধ্যে ক্লোজ করা হয়েছে একজনকে। ফয়সাল হোসেন একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। থানা হাজতে বসে এক ব্যক্তিকে টাকার বান্ডেল গুনে দিচ্ছেন আসামি, পাশে দাঁড়িয়ে পুলিশ কনস্টেবল। এই ভিডিও গেল 27 অক্টোবর গাজীপুরের পূর্ব টঙ্গী থানার। হাজতের ভেতরে থাকা ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী টুটুল সরকার, যিনি ওই দিনই জামিনে ছাড়া পেয়েছেন। আর যিনি টাকা নিচ্ছেন তিনি চাঁদাবাজির মামলার বাদী আরিফুর রহমান। তিনি মামলা করেছেন পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী মহিউদ্দিনের পক্ষে। ভিডিওটির সূত্র ধরে দুজনের সাথেই কথা বলে চ্যানেল 24। জানা যায়, সেনাবাহিনীর যৌথ অভিযানে টুটুলকে গ্রেপ্তারের পর হস্তান্তর করা হয়েছিল থানায়। পুলিশ বলছে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল, তবে ওই রাতে ব্যবসায়ী মহিউদ্দিনের পক্ষে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে, যেখানে 25 লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ করেন বাদী। তবে টুটুলের দাবি, পুলিশ ও বাদীর যোগসাজশে জোরপূর্বক আটকে রেখে টাকা আদায় করা হয়েছে। আর ঘটনার দিন তার আইনজীবীকেও হাজতে ঢোকানো হয়েছিল। আমরা টোটাল 16 লক্ষ টাকাটাই দিচ্ছি হচ্ছে মহিউদ্দিন সাহেব এবং আরিফ সাহেবের কাছে। মায়া সরকার বলল যে না, মহিউদ্দিন সাহেব এবং আরিফ সাহেবকে 16 লক্ষ টাকা দেওয়ার পরও 3 লক্ষ টাকা দিতে হবে পুলিশকে। কারখানা থেকে আমাকে চাপ প্রয়োগ করে, ভয় দেখিয়ে যখন আমার কাছ থেকে 16 লক্ষ টাকা নিয়ে নিলেন, আমি তখনই তাদেরকে আমি চিনেছি এবং এই আরিফুর রহমান সাহেবকে চিনেছি। এর আগে আমি কখনো তাদেরকে আমি দেখিনি। তবে মহিউদ্দিনের দাবি, ব্যবসায়িক পাওনা টাকা উদ্ধার করেছেন তিনি। পুলিশকে ব্যবহার করে টাকা উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন। ওরাই ওদের লোকদের টাকা পয়সা গুনছে, লেনদেন করছে, ওরাই ভিডিও করছে, সবকিছু করছে। ওখানে আপনি যদি থাকেন সামনে ঘুরে ফিরে করতে হবে, এখন আপনারও কালার করে দেয়, তাহলে তো আপনারও কিছু করার থাকে না দাদা ভাই। এদিকে থানা হাজতের ভেতর আসামি ও বাদীর টাকা লেনদেনের বিষয়ে ওসির দাবি, কিছুই জানেন না তিনি। তবে দায়িত্বে গাফলতির কারণে একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা করছে কি, সকালে খাবারের ব্যাগ নিয়ে ঢুকছে থানায়, ওই খাবারের মধ্যে পড়া টাকা আমাদের যে গারদখানা আছে না, পরবর্তীতে এই টাকা নিয়ে তারা এখানে দেখাইয়া ওই হাজতের ভিতরে ওই ব্যাংকে নিয়ে জমা দিছে। এখন টাকাটা তারা আমরা এখানে খেয়াল করতে পারি নাই।
পুলিশ বলছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোক হিসেবে পরিচিত ছিলেন টুটুল। ঘাট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল স্থানীয় মহিউদ্দিনের সাথে। মহিউদ্দিন, ইব্রাহিম এবং টুটুল সাহেব, এই তিনজনের মধ্যে তারা ইজারাদার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। ওনারা কইছে জাহাঙ্গীর সরকার আছে যে ওই যে সাবেক যে মেয়র সাহেব ছিলেন, ওনার ইয়েতে চলতো আর কি, যে টুটুল সরকার এবং ইয়ে সরকার। ঘটনার বিষয়ে জানতে গাজীপুর উপ পুলিশ কমিশনার কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির। একটু পর।